জিঞ্জিরার নেওয়াজ কুঠিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরানো দালানের প্রতিটা ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের গায়ের শ্যাওলা কোথাও কোথাও পুরানো রেলিংয়ে মরচে ধরেছে, তবুও তার মধ্যেই রাজকীয়তার ছাপ। চারদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে, সূর্য পশ্চিমে হেলে পড়েছে। তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে। দূরে নদীর ওপারে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরছে। এই ছাদের কার্নিশেই বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালে দেখা যায় সরু গলিঘুজি, টিনের চাল আর ধোয়া ওঠা চায়ের দোকান। ওপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর আবহ। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। প্রেমা তার পাশেই দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দেবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করেছে একটু আগেও, এখন একটু বিরতি। দুজনেই মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এমন হৃদয় বিদারক সমাপ্তি তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতো, কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভেতর। কিন্তু তুমি কি খেয়াল করছো না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে। ভালোবাসাও তাই, হারালেও ফের জন্ম নেয়, হয়তো অন্য রূপে, অন্য মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসার কখনো শেষ হয় না? হয় না। মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, কিন্তু ভালোবাসার ওই অনুভূতি সেটা থেকে যায়, এক ধরনের অমর হয়ে। যেমন এই কুঠিরটা জরাজীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা, যতটুকু পাই তার চেয়ে বেশি হারাই। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা মানেই দেওয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদান চাই, আমরা চাই সেটা আমাদের মতো করেই টিকে থাকুক। কিন্তু ভালোবাসা তো স্বাধীন, ওকে বাধা যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসাব হয় না প্রেমা, তুমি যতটা দেবে সেটা তোমার, আর কেউ যদি কম দেয় সেটা তার। কিন্তু ভালোবাসার সত্যিটা হলো, যতটুকুই হোক যদি তার সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো, যেমনটা এই আকাশটা, পুরোটা দেখা যায় না কখনো, তবু আমরা এই সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমনই প্রেমা, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওয়া আরো জোরে বয়ে যায়, তাতে দুজনার চুল দুলে ওঠে। ছাদের বাতাস তখন একটু শীতল হয়ে এসছে। সূর্য প্রায় অস্ত গেছে। বুড়িগঙ্গার ওপার থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙুল দিয়ে শ্যাওলা ধরা ইট খুঁড়ছে। তৃষার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কারোর জন্য কখনো বুক ধরফর করেছে? কারো নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে? তৃষা মুহূর্তেই থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এইসব প্রশ্ন কেন হঠাৎ? ভালোবাসা মানে সেটা তো সহজে বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি। সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তৃষা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো কখনো মনে হয় শুধুই কল্পনা। আমি ভয় পাই, যদি বলে দেই হয়তো হারিয়ে ফেলবো। প্রেমা কাছাকাছি সরে এসে বলল, ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দেখ, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করলো। তাহলে কি তুমি নিজের ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানেই সেটা রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমান নিয়ে বলল, হয়তো হয়তো কিছু ভালোবাসার প্রকাশ না করলেই সে বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো। ভালোবাসা প্রকাশ করলে তা ভাঙে না, বরং আরো শক্ত হয়। ভালোবাসা হলো নদীর মতো, যতই আটকে রাখো না কেন সে পথ খুঁজে নেবে। তবে তুমি যদি ভেতরে ভেতরে চাপা দাও, একদিন তোমার ভেতরেই বন্যা হবে, তলিয়ে যাবে, তুমি ডুবে মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে। বাতাসে তার চুল উঠছে। প্রেমা তার দিকে তাকিয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, আপু বাকি নাচটা? ও হ্যাঁ, এসো শিখিয়ে দেই। নেওয়াজ কুঠিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশে রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লণ্ঠন টিমটিম করছে। তৃষা আর প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষা এক হাত তুলে ধরল, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগলো। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুদ্রাটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে একপাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝেতে ঠুকে দিল।
কানের পাশে দুল ঝিকমিক করলো, চুল উড়ে এসে গাল ছুঁয়ে দিল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকারকে টেনে এনেছে তার চারপাশে। শাড়ির আঁচল বাতাসে উঠছে, কখনো তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে ভেসে উঠছে। কোমরের শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তে যেন চোখ আটকে রয়েছে। প্রেমাটাকেও লাল শাড়িতে দারুণ লাগছে। নাচের সময় তো শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরে আগে অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে 5-6 জন ছেলে জুয়ার তাস মেলে বসে আছে। ঠোঁটে বিড়ির ধোয়া, পাশে রাখা টিনের মগে চা আর চুরুট। খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়ছে নেওয়াজ কুঠিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চাপাতে না পেরে বলল, আরে দেখ দেখ, 2 জন হুরপরি নাচছে। কি যুগ এলো রে, টাকা না বিলিয়েও নাচ দেখা যায়, কত ভঙ্গি করে। অন্যজন বলল, ওই কালো শাড়িওয়ালাটা একেবারে বাজিমাত, শরীরের বাঘ দেখেছিস, সোনার মতো জ্বলছে। তৃতীয় জন হেসে বলল, ওইটারে যদি একদিন কাছে পাই, নাচ কারে কয় দেখাইতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে। ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে সেই শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমরটার দিকে, শাড়ি ভেদ করা সেই পেট দেশের পদ্মকোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্যে মেতে ওঠে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনেও ব্যস্ত। ফোনে গান বাজছে তো, আশেপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এলো। হাতে ঘুড়ির রিল নিয়ে ওপরে উঠে এলো প্রেম নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধে ঘুড়ির লাঠি, বাতাসে ওড়ানো সুতোয় আঙুলে কাটা দাগ। প্রেমের চোখ পেছন থেকে তৃষার কোমরের ওপর যায়। কেবল যায় না, বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢোক গেলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়। চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তেই অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠে পেছন ফিরতেই দেখলো প্রেমকে। কিছু বলতে যাবে তার আগে প্রেম পুনরায় বলল, প্রেমা, কানে কথা ঢোকে না। প্রেমা জলদি তৃষাকে বলল, আপু জলদি চলো। দুজনে নিচে নামতেই ছেলেগুলো ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে। প্রেম সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতো ভাই। তখন সন্ধ্যা, আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষা রুমে এসে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছেই, সঙ্গে ওই ছেলেগুলোর জন্য। প্রেম লোকটা আসলে সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে, মারামারি করে, নিজের যা ইচ্ছা করে। এমন ছেলে কল্পনায় মানায়, সিনেমা উপন্যাসে ঠিক আছে, বাস্তবে এদের সঙ্গে অন্ততপক্ষে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো, তাহলে তার জন্য মেয়ে লোক এতক্ষণে দেওয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত, ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গাটা পুড়ে দিত, বুঝতো প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবুও সমস্যা একটা আছেই, তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি, তোর কেন 6 প্যাক থাকবে? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো 6-9 হবেই। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটাই গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। প্রেম ভাই নাকি? সে কি এত সুন্দর মতো নক করার মানুষ নাকি? সে তো দরজা ভেঙে সে গালে 2টো চর বসিয়ে বলবে, হাই বিটার হার্ট, চরটা খুব আস্তে হয়ে গেল নাকি? আরো 2টো দেই কষে। তৃষা ভেতরে আসতে বলতেই প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে বলল, ওমা, কোথাও যাচ্ছ নাকি? তোমায় তো দারুণ লাগছে। তৃষার কেন জানি আজকাল লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসখুস করে। মনের বোধহয় অসুখ করেছে। চলো বাইরে ঘুরতে যাই। এখন? হ্যাঁ, কেন, তুমি ব্যস্ত নাকি? না তো। তাহলে চলো, শাড়িটা বদলাবে না, এটাই তোমায় দারুণ লাগছে কিন্তু। তৃষা কিছু বলল না, যেতে ইচ্ছে করছে না, তবুও রাজি হয়ে গেল। নইলে মহাজন যদি মুখ বেজার করে, পুরুষ মানুষের মন তো বোঝা দেয়। গেটের বাইরে তখন তৃষা প্রত্যুষের সঙ্গে করে বাইরে যাচ্ছিল। তখন বিষয়টা মোকলেস প্রমাণ হিসাবে কয়েকটা ছবি তুলে রাখে। নইলে হেতিজাকে বলবে কি করে এদের বিয়ে করিয়ে দেওয়া উচিত জলদি। যাক, ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে না, একজনের সঙ্গী সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর। সেই রোমিওর গলায় বউ নামক গবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মোকলেসের বড় একটা দায়িত্ব শেষ হবে। ওদিকে দেখো, তার বউ নার্গিস রেখে গেছে বাদর একটা ছেলেকে। কোথায় থাকে, কি করে আল্লাহ জানে। একেও এবার একটা বিয়ে না করালেই নয়। এমন অকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুজনে মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারতো। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীনা করে খোদা এই মনে
এত রসকস না দিলেও পারত। ছে, সূর্য ডুবে গেছে, আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে আসছে। পুরান ঢাকার সরু গলিগুলোতে লণ্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষ আর তৃষা হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে। চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে ভাজা বন্দার শব্দ। তৃষা এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতো লাগে, কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। প্রত্যুষ মৃদু গলায় বলল, হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মতো সরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়, তার চোখ চকচক করে উঠছে শিক কাবাবের দোকানের আগুনের আলোয়। তৃষা উচ্ছ্বাসিত ভাবে বলল, চলুন কাবাব খাই, এত গন্ধ পেয়ে না খেলে অন্যায় হবে। প্রত্যুষ হেসে বলল, ঠিক আছে। তার 1 প্লেট শিক কাবাব আর 1 প্লেট স্বামী কাবাব নিয়ে রাস্তার পাশেই বসে পড়ল। চারপাশে হইচই, কেউ দরাদরি করছে, আবার কেউ বা মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতেই স্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। আহ, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেরে তাকিয়ে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো, আগুনের ঝলসাতে ঝলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে, ঠিক কিছু মানুষের জীবনের মতো, বাইরে রঙিন, ভেতরে পোড়া দাগ। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এসব গভীর কথা ভাবতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাটাকেই তখন উপভোগ করতাম। প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষে তারা রিক্সা নিয়ে সদরঘাট যায়। নদীর ধারে বসে দুজনেই হাওয়ায় চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইরেন বাজে, আলো পানিতে প্রতিফলিত হয়। তৃষা নদীর দিকে তাকিয়ে বলল, নদীটা অন্তত বিচার করে না, শুধু বয়ে চলে। প্রত্যুষ চোখ মেলে বলল, ঠিক বলেছ, জীবনটাকেও নদীর মতো হতে হয় জানো। নানা রকম কোলাহল, দুঃখ, সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে না থাকা, কত মিল বলো। তৃষা মৃদু হাসি দিয়ে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? প্রত্যুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো, নদীরও গন্তব্য আছে, সমুদ্র, আর আমাদেরও। শুধু পথটা আমরা কেউ জানি না, খুঁজলেই হয়তো পাওয়া যাবে। তৃষা বাসায় ফিরতে ফিরতে রাত 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। প্রত্যুষের আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ি চোখের সামনে থেকে যাওয়া পর্যন্ত তৃষা দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ চলে গেলে সে পেছন ফিরতেই আচমকা একটা প্রস্তর বুকের সঙ্গে ধাক্কা খায়। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখলো প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে হাত গুজে। কি মাতাল করা তার চাহনি, কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো ঘায়েল করার মতো। উজ্জ্বল শ্যামলা বর্ণের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিকটা খেয়েছে কে? আমি? আর কে? অন্য কেউ। সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন এয়ারপডস, সে গান শুনছে। প্রেম ভুরু কুচকে তাকে জিজ্ঞাসা করলো, সারাদিন গান শোনো? খেয়ে কাজ নেই? দেখি কি এমন গান শোনো। প্রেম জোর করে টেনে এয়ারপডস খুলে নিজের কানের কাছে ধরতেই কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণেই এয়ারপডস তৃষার কানে লাগিয়ে দিয়ে বলল, এই গান সবসময় শোনো নাকি? এই গানই কেন শুনবো, আধারের গাওয়া আরো অনেক গান আছে। ওর সলো ব্র্যান্ড প্রিজ রোজের নাম শোনেননি? শুনিনি, প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার মতো জায়গার অভাব পড়েছে নাকি? তৃষা আরো কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার দিকে সরু চোখে একবার তাকায়। সেই চাহনি দেখে তৃষা বলল, আরে বাবা, চোখ রাঙান কেন? আমাদের মনে হয় চোখ নাই? আচ্ছা, ঢং করবে না, যাচ্ছি তো। মনে মনে তৃষা দোয়া ইউনুস পড়তে লাগলো, না জানি কপালে কোন শনি ঘুরছে। তৃষা যেতেই প্রেম ফোনটা বের করে অঙ্কুরকে একটা কল করে বলল, তৃষা নুজায়াতের সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলি? রাতের মধ্যেই জোগাড় করে দিবি। বলেই ফোনটা রেখে বাড়ির ভেতর হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো তৃষা নিচতলায় নেই। মানে কি, এই তৃষা আজকাল বেশি কথার অবাধ্য হয়ে যাচ্ছে না? প্রেম এসব আচরণ একেবারে অপছন্দ করে। সে সিঁড়ি বেয়ে দোতলায় যেতেই দেখলো তৃষা কর্নারের রুমের দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে সে আসতে দিয়েছে, এটাই তো অনেক। এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না, তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্টভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা, বলেই তৃষা নিজের মুখ নিজেই চেপে ধরলো। মুখ ফসকে খালি ভুলভাল বের হয়ে যায়। যাও, রুমে যাও, আমার অভদ্রতার সঙ্গে পরিচয় করাবো তোমায়। তৃষা মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতেই দেখলো তালা মারা, পাসওয়ার্ড দেওয়া। বন্ধ দরজার আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুমের কাছে আসতেই দেখলো তৃষা একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে যাচ্ছে তার বেডরুমের লকে। প্রেম আসতেই বলল, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড় লোক তাই না, রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তো তোমার মতো ফকিনি নাকি, যা উল্টো ঘোরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকে কিছু চুরি করে নিয়ে যায়? তার চেয়েও বড় কথা, প্রেম নেওয়াজের বেডরুমটায় চাইলেই সবার যাওয়ার সৌভাগ্য হয় না।
তাহলে আমাকে কেন আনলেন? উফ সোনা, বেশি বকো তুমি। তৃষা উল্টো ঘুরতেই প্রেম দরজা খুলল। ভেতরে ঢুকে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন আর এত বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল, প্রচলিত শোবার ঘরের চাইতেও অনেক বড়, প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য। দেয়ালে গাঢ় কালো ওয়ালপেপার, তার উপর ঝলমলে সোনালী কারুকাজ আঁকা। মেঝেতে গাঢ় কাঠের ফ্লোরিং, তার উপর বিশাল এক কালো কার্পেট বিছানো, যেখানে পা দিলেই নরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজ খাট, কালো পলিশ করা কাঠের তৈরি, মাথার দিকটা উঁচু, চামড়ার কারুকাজ করা। খাটের পাশে জানালার গায়ে ঝুলছে গাঢ় ধূসর সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা লাইট ল্যাম্প নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। ঘরের ভেতরেই আরেকটা বিশেষ অ্যাডজাস্ট রুম, যাকে ওয়াক ইন ক্লোজেট বলে। ওটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, তাক আর হ্যাঙ্গার কালো কাঠের তৈরি, সুশৃঙ্খল ভাবে ঝুলছে। তার অসংখ্য জামা কাপড়, জুতা, 80% পোশাকও কালো রঙের। ঘরের এক পাশে কালো পলিশ করা বুকশেলফে সাজানো বই আর কিছু বিরল সিগনেচার আইটেম, প্রাচীন ঘড়ি, শোপিস আর পুরনো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফা সেট, মাঝখানে কাচের টেবিলের ওপর কালো ক্রিস্টালের ফুলদানিতে নীল প্রিমরোজ ফুল সাজানো। তৃষাকে খাটের ওপর বসিয়ে রেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশি অবাক, কারণ আজকের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনোই করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছেও না, মারছেও না। আল্লাহ জানে জিনে ধরল না তো কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি। তৃষা নিজের পরিহিত কালো রঙের শাড়িটির দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে তাকে এখন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রেম গোসলখানা থেকে বের হলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো তার নিচে, সুঠাম দেহের ভাঁজ গলে ভেজা চুল থেকে টুপটাপ করে জলবিন্দু গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা সেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভিকঞ্জের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর এক পা দুই পা করে এগিয়ে এসে ঠিক তৃষার সামনে এলো। ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করলো, কোনো ভয় দ্বিধাহীন ভাবে। এই মেয়ের কাছে গেলে অ্যালার্জির পরিমাণটা আরো বেগ পায়। অ্যালার্জি ইঞ্জেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধালো, আমি যা ছুঁই একবার তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, দৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি তৃষা বারবার ওই ভুলগুলো করো যা আমার অপছন্দ। বলেই সে ড্রয়ার থেকে সরু ছোট্ট অ্যান্টি কাটারটি বের করে তৃষার পেট বরাবর ধরে। মুস্কি হেসে একটা মৃদু টান দিতেই, ব্যথায় ঘুম থেকে চিৎকার করতেই প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে। তার সামান্য একটুখানি কেটেছে, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখের অশ্রু টলটল করছে। সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরেছে, পুরুষালী সকল শক্তি খাটিয়ে এই প্রেম নেওয়াজ। প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসে কারো দৃষ্টি আমার পছন্দ না? সেখানে আরেক বাড়ির পুরুষ তোর শরীর দেখে গায়ের জ্বালা মিটায় কেমন করে রে? আর প্রত্যুষের সঙ্গে তোর এত কিসের ঘষাঘষি? ও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে। তো ওকে খুশি করে আজকে কত কামালি জানোয়ার? তোর মশারির মতো শাড়ি পরে রং ঢং করা, তাই না? তুই তৃষা প্রেমকে দেখেছিস, তার ডার্ক সাইড এখনো দেখা বাকি। প্রেমের জীবনে দুইটা দরজা, যেখানে আছিস সেখানে ভালোই ভালোই থাক। বন্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তো নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাবে না। মৃত্যু ভাববেও না তুই কে। অপরাধের পাল্লা কতখানি ভারী, মাইন্ড ইট।